গ্যাস সংকটে ধুঁকছে তৈরি পোশাক খাত। উৎপাদন ব্যাহত হওয়ায় চ্যালেঞ্জে রপ্তানিমুখী শিল্প। কারখানায় অলস সময় কাটছে শ্রমিকদের। 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেইলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস। এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। কমিশন বাড়ানো সহ দাবি আদায়ে সরকারকে 23 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিলেন সিএনজি পাম্প মালিকরা। গ্যাসের চাপ কম থাকায় জনভোগান্তি চরমে। চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ হবে $1 বিলিয়ন ওপর, জানালেন অর্থমন্ত্রী। ইতিবাচক প্রভাব পড়বে দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে। ড্রোন ও সফটওয়্যার শিল্পে বিনিয়োগে আগ্রহী ওমান স্থানীয় উদ্যোক্তাদের সাথে বৈঠক করছে সফররত প্রতিনিধি দল। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ভয়াবহ জ্বালানি সংকটে শিল্প খাত। বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। মোটা দাগে শিল্প মালিকদের এখন দম বন্ধ অবস্থা। অনেক কারখানায় অলস সময় পার করছেন শ্রমিকরা। প্রতিশ্রুত সময়ে পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি বিপদে তৈরি পোশাক খাত। ওভেন, নিট ও স্পিনিং শিল্পেও অচলাবস্থা। এতে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর শঙ্কা তীব্র হয়েছে। গাজীপুরের সলনা এলাকার এটি একটি পোশাক কারখানা। কর্মব্যস্ত শ্রমিক, কিন্তু হঠাৎ করেই চলে গেল বিদ্যুৎ। আগাম কোনো ঘোষণা ছাড়াই দিনের মধ্যে বিদ্যুতের এমন যাওয়া আসা চলে 5 থেকে 6 বার। বিকল্প উপায়ে ঘোরাতে হয় শিল্পের চাকা। শুধু রপ্তানিমুখী এই ওভেন কারখানাতেই মাসে প্রয়োজন হয় 36 লাখ টাকার ডিজেল। তাও এই জ্বালানি পেতে পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। বিদ্যুৎ চলে গেলে বাধাগ্রস্ত হয় উৎপাদন, নষ্ট হয় কর্মঘণ্টা। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিকে নষ্ট হয় মেশিন, দামি যন্ত্রাংশ, অন্যদিকে আর ব্যবহার উপযোগী থাকে না বিভ্রাটের সময় তৈরিকৃত পোশাক। প্রতিবার যখন বিদ্যুৎ যায়, আমাদের ধরেন 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেইলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস হয়। আবার বিদ্যুৎ চলে যাওয়ার পরে যারা যখন একটা এফিসিয়েন্সি স্পিডে কাজ করতে থাকে, এটা থেমে যায়। এটা আবার চালু হইতে অ্যানাদার 4-5 মিনিট লাগে। 14 লাইনের একটা উৎপাদনমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট শুধু বিদ্যুতের জন্য এভরি মান্থ 36 লাখ টাকার মতো আমাদের ইম্প্যাক্ট হচ্ছে। গ্যাসের ক্রাইসিস, আমরা ওয়াশ করতে পারতেছি না, শুকাইতে পারতেছি না, এখন আমাদের কি ফিনিশিং করতে পারতেছি না, মাল শিপমেন্ট সব ডিলে হয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎই নয়, তীব্র হয়েছে গ্যাসের সংকট। অচল অবস্থায় পড়েছে দেশের প্রধান রপ্তানিমুখী পোশাক শিল্প খাত। বলা যায় দিনের বড় অংশ বন্ধই থাকছে সুইং, ডাইং ও বয়লার। কঠিন চ্যালেঞ্জে পড়েছে স্পিনিং শিল্প। নানাবিধ সমস্যার কারণে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। আমরা ডেইলি যে আমরা গ্যাস দিয়ে যে আমাদের গার্মেন্টগুলো ওয়াশ করব, সে ওয়াশ করতে পারতাছি না, শুকাইতে পারতাছি না। আমাদের ফিনিশিং বসে আছে, এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। এই যে টাকাগুলি চলে যাচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের এখনও নজরে আসতেছে না। গভর্নমেন্ট যদি সঠিকভাবে এই গ্যাস এবং বিদ্যুতের প্রতি যদি নজর দিত এবং এটাকে যদি বিজনেস বান্ধব একটা পলিসি করে এদেরকে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিত, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলি আরও অনেক ভালো করতে। শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে কমপক্ষে 15 PSI গ্যাস প্রয়োজন হয়। বাস্তবে মিলছে 2 থেকে 3 PSI। গ্যাস সংকটের কারণে কোনো কারখানার উৎপাদন 80 থেকে 90% পর্যন্ত কমে গেছে। বর্তমানে চলমান ফ্যাক্টরিগুলি অনেকগুলি কিন্তু বন্ধের উপক্রমে গিয়েছে। এদেরকে বাঁচিয়ে রাখাটা আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ, আরও ফরজ কাজ বলে মনে করি। কারণ এই ফ্যাক্টরিটা যদি যেগুলি চলমান ফ্যাক্টরি, এদেরকে হয়তো সামান্য একটু সহযোগিতা লাগবে। সব ধরনের ফ্যাক্টরি কিন্তু ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। জ্বালানি সংকট সুরাহায় সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে নেই কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংকট কাটাতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একবারে পুরোটাই তাদেরকে বলেছি টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ার ফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম 1 ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। এই যে জ্বালানি সংকট, এ বিষয়ে দর্শক পর্যালোচনা শুনব বিজিএমই এর প্রচার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদ কবিরের। জনাব মাসুদ কবির, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, স্বাগত জানাচ্ছি আপনাকে যমুনা স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে যে প্রথম প্রশ্নটি আমার, এই যে গ্যাস, বিদ্যুৎ তথা জ্বালানি সংকটের কথা আমরা বলছি, দিনকে দিন সেটি তীব্র হচ্ছে, এই সংকটের পেছনে আসলে কারণ হিসেবে আপনি কি দেখছেন? আসলে যেহেতু গ্যাস বা আমাদের এনার্জি সেক্টরটা পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে, তো এটার ইনসাইড বা এটার যে ধরনের আমরা বিপর্যয়ের মধ্যে আছি, এটার মূল কারণটা হয়তো সরকারই বলতে পারবেন বা এটার সংস্থা যারা আছেন তারা বলতে পারবেন, কিন্তু আমরা মূলত গত 10 দিন যাবৎ গাজীপুর, আশুলিয়া এবং সাভার বেল্টের ফ্যাক্টরিগুলোতে যারা ডিরেক্ট লাইনের গ্যাস যারা সংযোগ ছিল তাদের যেটা প্রেসার নেই, আর যারা বিভিন্নভাবে আমরা সিলিন্ডার গ্যাস দিয়ে বা আপনার গাড়ি দিয়ে আমরা গ্যাস আলাদা করে নিয়ে আমাদের যে ফিনিশিং এবং ডাইং ফ্যাসিলিটি গুলো আমরা চালাচ্ছি, সেটা অলমোস্ট এখন বন্ধের পর্যায়ে। গতকালকে রাত্রে থেকে অলমোস্ট আমাদের যে সকল গাড়িগুলো দিয়ে গ্যাস সরবরাহ করতো সেই গাড়িগুলো পর্যন্ত পুলিশ এবং বিভিন্ন সংস্থা সেটা সিজ করে নিচ্ছে। এখন আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির এট দ্য এন্ড প্রসেস হলো আমাদের ফিনিশিং প্রসেস, যেখানে সরাসরি গ্যাসের এবং আমাদের এই জ্বালানির সাথে সম্পৃক্ত। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা ফ্যাক্টরি যদি একদিন তার শিপমেন্ট ডিলে হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা তার এই 90% জব যে কাজটা করেছে সেটা আপনার এয়ার শিপমেন্ট বা ডিসকাউন্ট হলো ওই ফ্যাক্টরিটা ব্যাংক এবং অন্যান্য প্রক্রিয়াতে হয়তো আগামী 1 সপ্তাহ 1 মাসের মধ্যে সে ডিসেবল হয়ে যাবে। তো আসলে এইটার কারণটা কি সেটা আমরা আমাদের পক্ষে সেটা বলা সম্ভব না, বাট আমরা প্র্যাকটিক্যালি আমরা ফ্যাসিলিটিটা পাচ্ছি না, গ্যাসের সাপোর্ট পাচ্ছি না, ফলে আমাদের ইন্ডাস্ট্রি একটি বিপর্যয়ের মুখে এখন দাঁড়িয়ে। আপনি বলছিলেন যে সংকটের কারণে আসলে উৎপাদন খাতেও একটা প্রভাব পড়েছে, আসলে করণীয়টা কি দেখছেন আপনি, সেটা একটু বলবেন। এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে একটা তো আমাদের বিভিন্ন এলএনজি ইম্পোর্টের গভর্নমেন্টের আমরা যেটা পত্রিকার মাধ্যমে জেনেছি সেটা প্রক্রিয়াতে ইম্পোর্টের সেখানে কিছুটা ডিলে হচ্ছে, বলা হচ্ছে যে সপ্তাহখানেক সময় লাগবে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের ইকোনমির সাথে একটা বড় অংশ জড়িত আমাদের রপ্তানির এই আরএনজি সেক্টর, এই মুহূর্তে আমাদের যেটা দরকার যে জরুরি ভিত্তিতে অন্তত গ্যাস লাইনের লাইন যেটা আছে ইন্ডাস্ট্রির লাইনগুলোকে উইদাউট ইন্টারাপ্টে সেটার লাইনের গ্যাস সরবরাহ করা, পাশাপাশি যে ধরনের আমাদের গ্যাসের যে পাম্পগুলো আছে সেখান থেকে যেভাবে যে প্রক্রিয়ায় আমরা গাড়ির মাধ্যমে আমাদের গ্যাস এনে আমাদের প্রতিষ্ঠান রানিং রেখেছি সেই প্রক্রিয়াটা অন্তত অব্যাহত রাখা, চালু রাখা। এরপরে 7 দিন বা গভর্নমেন্ট হয়তো দীর্ঘমেয়াদী প্ল্যানে কিভাবে এটাকে আরো ইন্টারাপ্ট ফ্রি করা যায় সেটা সেভাবে পলিসি নির্ধারণ করবেন। বাট যেহেতু এখন আমাদের একটা পিক সিজন চলছে, সেই পিক সিজনটাতে আমাদের শিপমেন্ট এবং প্রোডাকশনের ধারাবাহিকতা রক্ষার্থে যে প্রক্রিয়া আমাদেরকে গ্যাস সরবরাহ করতো সেই প্রক্রিয়া চালু রাখা প্রয়োজনে। এখানে বিজিএমই এবং বিকেএমইর সদস্যভুক্ত যেই সদস্যরা আছেন তাদেরকে স্পেশাল কার্ড দিয়ে তাদেরকে অন্তত গ্যাস সরবরাহের ব্যবহারটা সেটা নিশ্চিত করা, এটা আমাদের এখনকার জরুরি ভিত্তিতে করা বলে আমরা মনে করি। তা অবশ্যই। এই যে বিদ্যুৎ, ডিজেল, গ্যাস কোনো কিছুতে আসলে স্বস্তি নেই, এভাবে আসলে কতদিন টিকে থাকা যাবে কি মনে হচ্ছে আপনার? এইটা একটা আপনি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনারা দেখেছেন যে আমাদের এখন এই পর্যায়ে এই মুহূর্তে প্রায় 35% উপরে এনপিএল, যেটা নন পারফর্মিং লোন ব্যাংকের মধ্যে। ব্যাংকের বিভিন্ন আমাদের 400 উপরে ফ্যাক্টরি যেটা গত 2 বছরে বন্ধ হয়ে গিয়েছে। গভর্নমেন্ট চেষ্টা করছেন যে রুগ্ন এবং বন্ধ ফ্যাক্টরিগুলোকে পুনরায় উৎপাদনে নিয়ে আসা, কিন্তু যেই প্রক্রিয়া আমাদের বিদ্যুৎ আমাদের গাজীপুরে প্রায় 5 থেকে 6 ঘন্টা এভারেজে আমরা ইলেকট্রিসিটি
ফল করছে, আমরা সেখানে লোডশেডিং এর মোকাবেলা করতে হচ্ছে এবং ডিজেল এবং অন্যান্য বিকল্প পদ্ধতিতে আমাদের প্রোডাকশন চালু রাখতে হচ্ছে। এবং এট দ্য এন্ড আমাদের যে ধরনের গ্যাসের প্রবলেম হলো, সেখানে আমাদের আগামী 10 দিন পরে, আমাদের এই 5-7 দিন পরে আমাদের ওয়ার্কারদের স্যালারি, এখানে আমাদের শিপমেন্ট, এই পর্যায়ে যদি যায় প্রত্যেকটা ফ্যাক্টরি, এখানে আরো যে পরিমাণ 400 ফ্যাক্টরি অলরেডি ডিসেবল হয়ে গিয়েছে, আমার কাছে মনে হয় যে এটা যদি 7 দিন কন্টিনিউ করে, হয়তো আরো সেখানে আরো 400 বা 500 ফ্যাক্টরি সেখানে আগামীতে সেখানে বন্ধ বা রুগ্নের তালিকায় যোগ হবে। এট দ্য এন্ড যেটা হবে যে ব্যাংকের কাছে খেলাপি বেড়ে যাবে এবং সেখানে আমাদের টোটাল সিস্টেমটা সেখানে কলাপস করবে। তো এই আশঙ্কাটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জরুরি ভিত্তিতে অন্তত আমাদের রপ্তানি শিল্পকে বাঁচিয়ে রাখা এবং আমাদের শিল্প অর্থনীতিকে চালু রাখার জন্য তড়িৎভাবে আমাদের এই লাইফ লাইনটা চালু রাখা। এই মুহূর্তে এসে এই যে এত সংকট, এই যে উৎপাদন খাতেও প্রভাব পড়েছে, সব মিলিয়ে যদি জানতে চাই এই মুহূর্তে জ্বালানি সংকট উত্তরণে আসলে করণীয় কি হতে পারে, আপনার পর্যবেক্ষণ শুনবো একটু সংক্ষিপ্তভাবে। আসলে অনেকগুলো পরিকল্পনা তো বর্তমান সরকার চেষ্টা করেছেন বা নিচ্ছেন, যেটা আমাদের রিনিউয়েবল এনার্জির কথা শুনছি বা আমাদের যেটা সোলার প্যানেল করে, এগুলো আসলে একটা লং টার্ম প্ল্যান, এটা আমাদের খুব তড়িৎভাবে আসবে না। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় হচ্ছে যে আমাদের যেটা আগে ইম্পোর্ট বেস ছিল, এলএনজি বেস, যেটা আমাদের বাইরে থেকে করে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহের যে চাহিদাটা মিট আপ করা হয়েছে, বাসাবাড়ির যে গ্যাসের ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে যেটা এলপিজি অ্যাভেলেবেল ছিল, সেই জায়গাটাতে সেখানে আপনার ওই গ্যাসটা বাসার ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এখন আমাদের বাসাবাড়ির যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে অন্তত যদি এই বর্তমান চাহিদা মিট আপ করার জন্য জরুরি ভিত্তিতে এটাকে কন্টিনিউ রাখে এবং ইম্পোর্টটাকে বাড়িয়ে দিয়ে হলো যাতে করে আমাদের সরবরাহটা লাইফলাইনটা চালু রাখে, সেটা এখন জরুরি ভিত্তিতে করা উচিত। জনাব মাসুদ কবির, বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার সঙ্গে, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। রাজধানী ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে আজও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। পরিবহন চালকরা বলছেন একদিকে গ্যাস নিতে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, এর ওপর মিলছে না চাহিদা মতো সরবরাহ। পরিবহন খাতের পাশাপাশি সংকটে প্রভাব পড়ছে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপরও। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালীর 2টি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, এরপরই দেখা দেয় সংকট। এখন বর্তমানে ইংরেজ চলতেছে 28-24, একদমই নাই। 20-এর নিচে নামলে পাম্প বন্ধ থাকবে। একবার বললাম আমাকে 1.5 দিন যায়, আর এখন 3বার বড় নাকি 1 দিন। আমরা রোডের মধ্যে 3-4 ঘন্টা বসে থেকে পাম্পের আমরা কি করব বলেন, আমরা গরিব মানুষ, কাজ করে খাই। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, গ্যাস পাওয়া যায় না, জনগণও কষ্ট করে, আমরা গাড়ি চালাইতে পারি না টাইম মতন। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে 8 টাকা থেকে 13.96 পয়সা কমিশন বাড়ানো সহ 4 দফা দাবি না মানলে 23 আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। দুপুরে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি এই ঘোষণা দেয়। তবে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বিবেচনায় 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করার কথা জানায় তারা। মালিক সমিতি আরও জানায়, কোনো সিএনজি ফিলিং স্টেশনে একেবারেই গ্যাসের চাপ নেই, আবার কোথাও 1-2 PSI চাপ, এতে জনভোগান্তি চরমে ঠেকেছে। এই পরিস্থিতি আরও সপ্তাহখানেক থাকতে পারে। পার্মানেন্ট হবে আগামী মাসের 23 তারিখ। কিন্তু আপনারা জানেন যে আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার করার পরে আমরা লক্ষ্য করলাম যে একটা জায়গাতে সরবরাহের একটা বিপর্যয় দেখা দিল এক্সিলারেট এনার্জি টার্মিনালে আগুন লাগার কারণে। দীর্ঘ 1 যুগ স্থবির থাকার পর আজ চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় অর্থমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ। চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ হবে $1 বিলিয়ন ওপর। ইতিবাচক প্রভাব পড়বে দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্ণফুলী নদীর দক্ষিণ পারে 800 একর জায়গায় গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। এর মধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে
30টি চীনা প্রতিষ্ঠান। প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট থেকে আসবে 2,467 কোটি টাকা। আশা করা হচ্ছে অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে। বিনিয়োগ নির্ভরের মাধ্যমে বাংলাদেশের গ্রোথ যদি আমরা বাড়াতে চাই, বাংলাদেশে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। প্রত্যেকটা ফেজে ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব, সেটা আমি আমার বক্তব্য থেকে বলেছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় না এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সুতরাং একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে ড্রোন ও সফটওয়্যার শিল্পে বিনিয়োগ করতে চায় ওমান। সেজন্য একাধিক দেশীয় কোম্পানির সাথে বৈঠক করেছে দেশটির প্রতিনিধি দল। সহযোগিতা করছে বাংলাদেশ সৌদি চেম্বার অব কমার্স SABCCI। ব্যবসায়ীরা জানান, কৃষিতে ড্রোন ব্যবহারের সুযোগ সবচেয়ে বেশি। তার উপর বিভিন্ন খাতে AI প্রযুক্তি চালু করা সম্ভব। সেজন্য আগামী কয়েকদিন আলোচনা হবে নীতি নির্ধারকদের সাথে। ওমানের সাথে বাংলাদেশের সম্পর্ক মূলত জনশক্তি রপ্তানিকে ঘিরে, কিন্তু গেটওয়ে অফ গালফ হিসেবে এখানে রপ্তানি ও লজিস্টিক্সের গুরুত্ব কম না। প্রতি বছর দেশটি থেকে $10 কোটি বেশি পণ্য আমদানি করছে বাংলাদেশ। তার বিপরীতে রপ্তানি হচ্ছে এর 3 ভাগের 1 ভাগ। এর মধ্যে পোশাক, চা, মশলা ও ওষুধ উল্লেখযোগ্য। সম্প্রতি প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। সেই ধারাবাহিকতায় দেশটির প্রতিনিধি দল এখন ঢাকায়। সোমবার বাংলাদেশ সৌদি চেম্বার অব কমার্সের কার্যালয়ে দেশীয় সফটওয়্যার ও IT কোম্পানির সাথে বৈঠক করেন ওমানের ব্যবসায়ীরা। সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমানের উপরাষ্ট্রদূত ফাতিহা আহমেদ আল বালুশি। দেশটির ব্যবসায়ীরা জানান, ড্রোন, IT ও সফটওয়্যার শিল্পে বড় বিনিয়োগে আগ্রহী তারা। কৃষিখাতে আপনাদের যে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। অন্যদিকে ওমান সার ও হাইড্রোকার্বন ভিত্তিক শিল্পে অনেক শক্তিশালী। পলিমার ও অন্যান্য কাঁচামাল উৎপাদনেও ভালো সক্ষমতা রয়েছে। এসব এনে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্পে ব্যবহার করা যেতে পারে। আমরা শুধু প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চাই না, বরং জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। তাহলে সফটওয়্যার শিল্পে বড় পরিবর্তন আনা যাবে। এ সময় বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান জানান SABCCI-এর নেতারা। অন্যদিকে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশ্বাস দেন উপরাষ্ট্রদূত। বাংলাদেশে যেসব অপরচুনিটি আছে, বিশেষ করে আপনার নতুন টেকনোলজি, সেমিকন্ডাক্টর, AI, সফটওয়্যার ডেভেলপমেন্ট, রেডিমেড গার্মেন্টস এবং পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস সহ অন্যান্য প্রোডাক্টে ওমানের সাথে ব্যবসা বাণিজ্য করার অনেক সুবিধা আছে। দুই দেশের মধ্যে প্রযুক্তি ও বিনিয়োগে সহযোগিতার আগ্রহ আছে। এখন আলোচনার মাধ্যমে দ্রুত ও বাস্তব বিনিয়োগের সুযোগ খুঁজতে হবে। বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক নির্ভর করবে প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নের উপর। ঢাকা সফরে বাণিজ্য, কৃষি, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে ওমানের ব্যবসায়ীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। DSE-তে প্রধান সূচক 55 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,839 পয়েন্টে। অন্যদিকে DSES-তে 11 পয়েন্ট বেড়ে 1,188 পয়েন্টে দাঁড়িয়েছে। DSE 30 সূচক 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,201 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 872 কোটি 8 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 780 কোটি 63 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 299টি প্রতিষ্ঠানের, কমেছে 53টির। অপরিবর্তিত ছিল 39টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। DSE-তে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির মোট 31 কোটি 78 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে IPDC ফাইন্যান্স ও ডমিনাস। এবার জানাবো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক CSPI প্রায় 125 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,604 পয়েন্টে। CSCX সূচক বেড়েছে 72 পয়েন্ট এবং CSE 30 সূচক বেড়েছে 119 পয়েন্ট।
সিএসইতে লেনদেন। সিএসইতে আজ হাত বদল হয়েছে 16 কোটি 66 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 20 কোটি 13 লাখ টাকার শেয়ার। সিএসই বাজার পরিস্থিতিতে সিএসইতে লেনদেন হওয়া 232টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 145টির, কমেছে 62টির, আর অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। 2 দিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে বেনাপোল পেট্রোপোল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। গেট পাস ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হওয়ায় গতকাল বিকেলে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। কাস্টমসের নতুন নির্দেশনা নিয়ে আপত্তি জানিয়ে গেট পাস ইস্যু বন্ধ রাখে স্টাফ অ্যাসোসিয়েশন। এতে বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে যায়, যার বড় অংশ ছিল দেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। গেল 6 মাসে অন্তত 130টি অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ 46 জনকে অভিযুক্ত করে 3টি মামলা দায়ের করে। এরপরই গেট পাস ইস্যু ও দায়বদ্ধতা নিয়ে জটিলতা তৈরি হয়। রোববার বিকেল থেকে সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন গেট পাস ইস্যু শুরু করে। এরপর উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল পুনরায় চালু হয়। আর দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।